প্রিয় দর্শক, দ্য ক্যাপিটাল ভয়েস আয়োজিত ডাকসু গোসিপে আপনাদের স্বাগতম। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন স্বতন্ত্র জিএস প্রার্থী আরাফাত চৌধুরী। ভাই কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। ভাই নির্বাচনী প্রচারণা চলছে। কেমন চলছে আপনার প্রচারণা? আল্লাহর রহমতে খুব ভালো প্রচারণা চলছে এবং স্টুডেন্টদের কাছে ডোর টু ডোর ক্যাম্পেইন করছি এবং সেখানে গিয়ে অত্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছি এবং দেখা যাচ্ছে শিক্ষার্থীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন দিচ্ছে এবং তাদের কাছে যাওয়াতে তারা যে পরিমাণ খুশি হচ্ছে বা তারা আমার আমার সাথে তাদের যে আইডিয়াস গুলো এক্সচেঞ্জ করছে সেই জায়গা থেকে অনেক কিছু শিখছি এবং হচ্ছে অনেক কিছু তাদের কাছেও আমি আমার ভিউজ গুলো এক্সচেঞ্জ করছি। তো সব মিলিয়ে একটি অত্যন্ত উৎসব মুখর এবং অনেক একটা শিক্ষণীয় একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। ভাই ক্যাম্পাসে ট্যাগিং কালচার বা ট্যাগিং বিষয়টা আমরা দেখি বারবার উঠে আসে। জি। এ নিয়ে আসলে আপনার মতামত কি? আপনাকেও তো মনে হয় একটা সময় ট্যাগিং এর শিকার হতে হয়েছে। অবশ্যই, অবশ্যই। আমি সবসময় এই জিনিসটার সবসময় বিরুদ্ধে। ক্যাম্পাসে যে জিনিসটা হয় ট্যাগিং মানে আমার সাথে তার মতের মিল হলো না বা আমার সাথে আমি তাকে পছন্দ করি না ব্যক্তিগত কোনো কারণে হোক, কিছু মতের মিল না হলেই একজন আমাকে ট্যাগিং করেছে। আগে যেটা করা হতো যে একসময় হচ্ছে শিবির বলে ট্যাগিং করা হতো এবং সে বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা আমরা দেখেছি। এবং ৫ই আগস্টের পরে আসলে এটা অপ্রত্যাশিতভাবে যেটা আমরা দেখলাম যে ৫ই আগস্টের পরে সেম একটা এই কালচারটা রয়ে গেল। কিছু হলেই কিছু না মতের মিল না হলেই কিন্তু সকলকে যে যাকে ইচ্ছা তাকে ছাত্রলীগ বলে ট্যাগিং দিচ্ছে। আসলে এতে যেই জিনিসটা হচ্ছে যে আ যারা সত্যিকার অর্থেই এই বিষয়ে মানে কোনো পদ পদবীর সাথে যুক্ত না বা হচ্ছে আমরা জানি যে আন্দোলনের সময় আমাদের ছাত্রলীগের যারা পদ পদবীধারী নেতা ছিল তারা অনেকেই আন্দোলনকে সমর্থন জানিয়ে এবং এক দফাকে সমর্থন জানিয়েই কিন্তু পদে পড়েছিল এবং প্রোফাইল পিকচার লাল করেছিল। তো সেই জায়গা থেকে আমরা আহ, এই যে কালচার গুলো এই কালচারটা আমাদের জন্য কোনোদিনই কোনো ভালো কিছু বয়ে আনবে না এবং এতে যেটা হয় যে আমাদের সমাজের মধ্যে এবং স্টুডেন্ট কমিউনিটির মধ্যে কিন্তু একটা বিভেদ সৃষ্টি হয় এবং এই বিভেদটা জাতীয় যে বৃহত্তর ঐক্য এই বৃহত্তর ঐক্যের জন্য অত্যন্ত ক্ষতি। তা আমার মনে হয় যে এই ধরনের ট্যাগিং কালচার এবং হচ্ছে মব কালচার এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যথায় মানে যে উদ্দেশ্য নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ব্যাহত হবে। আপনাকে কেন ট্যাগ দেওয়া হয়েছিল? আচ্ছা, আমার বিষয়ে যেটা বলা হয়েছিল যে আজ পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের প্রমাণ, কোনো ধরনের এভিডেন্স কিছুই কিন্তু শো করতে পারেনি। শুধু আমাকে পছন্দ করে না, আমাকে কোনো একটা গোষ্ঠীর ভালো লাগে না। আমার আমার একটা জনপ্রিয়তা আছে এবং আমার মানে আমি যেহেতু নিয়মিত কাজ করি যে শিক্ষার্থীদের জন্য। তো তারা আমার যারা প্রতিপক্ষ তারা সবসময় চেষ্টা করে যে আমাকে আন্ডারমাইন করতে এবং আমাকে একটা মানে কোনোভাবে একটু নিচু করা যায় কিনা বা কোনোভাবে একটু দমিয়ে রাখা যায় কিনা। এবং আমি আসলে কারো সাথে কোনো ধরনের হচ্ছে কাদা ছোড়াছুড়ি পলিটিক্স করি না। আমি কাউকে কোনো ধরনের হচ্ছে মানে ট্যাগিং করি না। আমি শুধু জাস্ট আমার যে ইতিবাচক কাজগুলো আমি সেই ২০২০ সাল থেকে করে আসছি সেই ইতিবাচক কাজগুলোই অব্যাহত রেখে ইতিবাচক কাজগুলো নিয়ে কাজ করে যাই। কিন্তু দেখা যায় যে মানে এক ধরনের এক শ্রেণীর মানুষের ব্যাপক ঈর্ষান্বিত হয় এবং তাদের যেহেতু তারা তাদের ইতিবাচক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করতে পারে না। আমি যেহেতু আমার কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করেছি এবং শিক্ষার্থীদের কাছে খুব একটা আস্থার জায়গা পরিণত হয়েছে। সেই জায়গা থেকে তারা আমাকে সবসময় একটা ট্যাগিং করার চেষ্টা করে। কিন্তু আজ পর্যন্ত আমি তো একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আজ আমার বিরুদ্ধে যদি কোন ধরনের প্রমাণ থাকে আমি সকল শাস্তি মাথা পেতে নিব। কিন্তু যেই জিনিসের কোনো এভিডেন্স নাই, কোনো ভিত্তি নাই, যেই ধরনের আ কোনো কোনো কিছুই ঘটেনি, সেই জায়গায় আমাকে সংশ্লিষ্টতা করা, আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করা এটা একেবারেই মানে অনুচিত এবং আমি আমি বলব এটা কোনোভাবে মানে মেনার বা কোনো মানে কার্টেসির মধ্যে পড়ে না। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মঞ্চের সঙ্গে দীর্ঘদিন ছিলেন, কাজ জি, করেছেন, হ্যাঁ। অনেক শিক্ষার্থীর উপকার করেছেন। এটা নিয়ে যদি একটু বলতেন যে কি ধরনের কাজ করতেন? হ্যাঁ, আমরা দেখুন ২০২০ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চে আমরা প্রতিষ্ঠা করেছিলাম। আমরা একসাথে কাজ করা শুরু করেছি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চে আমরা শিক্ষার্থীদের আইনি, প্রশাসনিক, পুলিশি এবং চিকিৎসা সংক্রান্ত যত ধরনের সহায়তা প্রয়োজন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা কিন্তু সবসময় সেবা দিয়ে গেছি। এখন পর্যন্ত আমরা যে আনুষ্ঠানিক যে আমাদের যে অভিযোগ, আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে আমরা প্রায় ৭০০ প্লাস শিক্ষার্থীদের আমরা হেল্প করেছি। পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের মাধ্যমে আ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকারে ভোগের সংখ্যা প্রায় ১৭,০০০ শিক্ষার্থীর উপরে। আপনারা জানেন যে করোনা মহামারী যখন চলছিল তখন আমরা সবার জনজীবন বিপন্ন হয়ে পড়েছিল। আমরা সবাই আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছিলাম এবং একটা বিপর্যস্তকর অবস্থা ছিল। পুরো বিশ্বই ছিল। সেই সাথে আমাদেরও কিন্তু আ আমরা সবাই লকডাউনের মধ্যে পড়ে গিয়েছিলাম। তো সেই সময় আমরা যখন দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যখন নিজ গ্রামে অবস্থান করছিল তারা বিভিন্ন ধরনের মানে প্রতিহিংসার শিকার হয়ে তারা বিভিন্ন ধরনের হামলার শিকার হচ্ছিল। আমরা তখন শিক্ষার্থীদের
প্ল্যাটফর্ম আনার চেষ্টা করেছিলাম, যেন শিক্ষার্থীদের আমরা আইনি সহায়তা করতে পারি। শিক্ষার্থীদের যত ধরনের দুর্ভোগগুলো রয়েছে সেই দুর্ভোগগুলোতে আমরা সহায়তা করতে পারি। সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ প্রতিষ্ঠা করেছিলাম। আজকে প্রায় ৫ বছর হয়ে গেছে। এই ৫ বছরে আমরা মানে অনেক মানুষকে হেল্প করেছি, এবং আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শ্রদ্ধেয় অগ্রজ রয়েছে, যারা বিভিন্ন ধরনের পুলিশ এবং প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে, তাদের সকলের সাথে আমরা একটা যোগাযোগ স্থাপন করি। আমরা একটা অ্যালামনাই এবং স্টুডেন্টদের একটা মেলবন্ধন, একটা ব্রিজ তৈরি করে দিয়েছি, এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এই নেটওয়ার্কিংটা কতটা ইফেক্টিভ ভাবে, কতটা ইতিবাচক ভাবে শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা যায়, এবং সেটা কিন্তু অত্যন্ত প্রমাণিত। আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যেখানে বিপদে পড়ুক না কেন, যে যেখানেই কোনো ধরনের অন্যায়ভাবে হয়রানির শিকার হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ সবসময় এগিয়ে গিয়েছে এবং সামনের দিনও ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ এগিয়ে যাবে। ভাই বর্তমান ক্যাম্পাসে যে ডাকসুর জন্য যে লেভেল প্লে ফিল্ড দরকার, এটা কতটুকু আছে বলে আপনি মনে করেন? এইটা একেবারে দৃশ্যমান হয়ে গেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভেবেছিলাম যে ডাকসু নির্বাচন হবে। ডাকসু নির্বাচন শিক্ষার্থীরা তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্য তাদের শিক্ষার্থী প্রতিনিধি বেছে নিবে। কিন্তু এই যে এখন একটা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটা সম্পূর্ণরূপে একটা মনে হচ্ছে একটা ডামি নির্বাচন, এবং কখনো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে নির্বাচন কমিশন তারা তাদের যে ভূমিকা, তাদের ভূমিকা স্পষ্ট বুঝে, তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। তারা কখনো কখনো কোনো বিশেষ মহলের, কোনো বিশেষ দলের, কোনো বিশেষ গোষ্ঠীর, কখনো কখনো কোনো বিশেষ প্রার্থীকে বিভিন্নভাবে আনুকূল্য দেওয়ার চেষ্টা করছে, ফেভার করছে। যে এই জিনিসগুলো একদম ইনজাস্টিস। এইটাকে কখনোই কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা সবসময় চেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটলিস্ট একটা নিরপেক্ষ আচরণ করুক, পক্ষপাত দুষ্টুহীন আচরণ করুক। এটা আমাদের খুব বেশি দাবি দেওয়া নেই, খুব বেশি চাওয়া নেই। আমরা শুধু চাই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটা অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হোক। শিক্ষার্থীরা যে পরিমাণ উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ইলেকশনের জন্য মুখিয়ে আছে, এবং আমরা দেখতে পেয়েছি যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর পুরো বাংলাদেশ তাকিয়ে আছে, যে আমরা যেহেতু আমাদের একটা কোনো সুষ্ঠু নির্বাচন দেখতে পাচ্ছি না। ঢাকা যেহেতু ডাকসু নির্বাচন অনেকদিন পরে হচ্ছে, এবং ৫ই আগস্টের পর একটি গণঅভ্যুত্থানের পর একটি ঐতিহাসিক ডাকসু হতে যাচ্ছে। সেই ডাকসুতে কিন্তু আমরা চেয়েছিলাম যে, আমরা আশাও করেছিলাম যে এখানে একটি সুন্দর একটি নির্বাচন হোক। কিন্তু আমরা এখানে লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না। আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথাই বলি, আমার কিন্তু দেখা একাধিক জায়গা থেকে বিভিন্নভাবে থ্রেট এসেছে, বিভিন্ন ধরনের হুমকি এসেছে যে বসে যেতে বলেছে। সো এইটা কখনোই লেভেল প্লেইং ফিল্ড না। আরো আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন প্রার্থীরা হচ্ছে যে তার আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেই তো যাচ্ছে, এবং এগুলো সব দৃশ্যমান, এবং এগুলো সব হচ্ছে প্রমাণ আছে। অভিযোগ দেওয়ার পরও কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই বিষয়টাতে আমরা অত্যন্ত শঙ্কিত, এবং আমরা বিচলিত হই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শেষ পর্যন্ত একটি সুন্দর, গ্রহণযোগ্য, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাইবো যে এখনো সময় আছে, একটি সুন্দর সকলের জন্য, স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রার্থী, প্যানেলভুক্ত প্রার্থী, সকল প্রার্থীর জন্য আপনারা একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন। তবেই হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত। আপনি যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেলে আপনি কি করবেন শিক্ষার্থীদের? দেখুন, শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যদি কোনোভাবে কাজ করার সুযোগ পাই, আমি যে কাজগুলো করে গেছি সেগুলো তো অব্যাহত থাকবেই। পাশাপাশি কয়েকটি যুগান্তকারী পদক্ষেপ আমি গ্রহণ করতে চাই। প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে মুক্ত করে একটি একাডেমিক ইনস্টিটিউশন রূপান্তরিত করতে চাই। এখানে আমাদের এখানে শুধু মানে পড়াশোনা বাদ দিয়ে মানে বাকি সবকিছু হয়। আমরা বিশ্ববিদ্যালয়টা এমন একটা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে যেখানে মানুষ আমাদেরকে শুধু বলে যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনলেই বলে যে এখানে শুধু রাজনীতি হয়। সো আমরা বিশ্ববিদ্যালয় থেকে এইভাবে আমাদের নাম খ্যাত হোক, এটা আমরা চাই না। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন ভাবে সমগ্র বিশ্বের কাছে ছড়িয়ে পড়ুক, সমগ্র বিশ্বের কাছে খ্যাতি অর্জন করুক, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে দেশ সেরা গবেষক, বিশ্ব সেরা গবেষক বের হচ্ছে, বিশ্ব সেরা হচ্ছে চেঞ্জ মেকার বের হচ্ছে, বিশ্ব সেরা লিডাররা বের হচ্ছে, বিশ্ব সেরা একাডেমিশিয়ান বের হচ্ছে। আমরা সেই ধরনের একটি মানে গবেষণা নির্ভর এবং একটি স্টুডেন্ট ফ্রেন্ডলি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যেতে চাই। পাশাপাশি আমি আরো একটু উদ্যোগ নিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থীদের জন্য যে হচ্ছে হলগুলো রয়েছে মূল ক্যাম্পাসের বাইরে, কূটনীতি হল, তারপর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল, সেই হলগুলোকে আমরা চাই পরমাণু শক্তি কমিশনকে এখান থেকে আগারগাঁওতে স্থানান্তর করে দিতে। কারণ ওদের অলরেডি সেখানে আগারগাঁওতে জমি বরাদ্দ করা আছে, তারা এখানে তাদের থাকার কোনো প্রয়োজন নেই, এবং তাদের এখানে রেলিভেন্সি নেই। সো আমরা চাই সেই হলগুলোকে এখানে স্থানান্তর করে নিয়ে আসি ক্যাম্পাসের ভিতরে। কারণ নারী শিক্ষার্থীরা বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই নীলক্ষেত হয়ে যখন তাদের হলে যায়, বিশেষ করে লাইব্রেরিতে পড়াশোনা করে যারা যায়, তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়রানি, তারা বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয়। কখনো কখনো বৃষ্টির সময় সেখান থেকে রিক্সা ভাড়া চলে আসে ১৫০ থেকে ২০০ টাকা, এবং সেই জায়গা থেকে দেখা যায় যে আমাদের যারা কর্মঘটনা সেখান থেকে সে ক্লাস করে, তাদের জন্য এটা অত্যন্ত কষ্টকর হয়ে যায়। আমরা চাই নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে, নারী শিক্ষার্থীদের প্রায়োরিটি দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করতে। এবং আমি আরো একটি বিষয় চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানে দিন দিন যে একটা
বেকার গ্রাজুয়েট তৈরি করছে, সেই বেকার গ্রাজুয়েট প্রোডাকশন হাউস থেকে বের হয়ে আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি স্কিলড হিউম্যান রিসোর্স ফোর্স তৈরি হোক। তারা শুধু দেশের জন্য নয়, তারা সমগ্র বিশ্বের জন্য কাজ করবে। সমগ্র বিশ্বে তারা তাদের নাম খ্যাতি ছড়িয়ে দেবে। যেমন আমরা দেখেছি ইন্ডিয়ার যে আইআইটি থেকে কিন্তু সারা সমগ্র বিশ্বের যত টেক কোম্পানি আছে, টেক জায়ান্ট আছে, সেই জায়গার সিইও কিন্তু সব এই আইআইটি থেকে পড়ে গেছে। সুন্দর পিচাই থেকে শুরু করে আপনারা জানেন টুইটারের সিইও যে ছিল অজিত আগারওয়াল, তারা সবাই কিন্তু হচ্ছিল যে এই ধরনের আইআইটি থেকেই বের হয়ে গেছে। তো আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় হোক যেখান থেকে স্কিল হিউম্যান রিসোর্স বের হবে, স্কিল হিউম্যান ফোর্স বের হবে, যারা সমগ্র বিশ্বে আহ শুধু আমাদের দেশের জন্য তারা শুধু লাইবিলিটি না, তারা সমগ্র বিশ্বের জন্য অ্যাসেট হবে, দেশের জন্য অ্যাসেট হবে, তারা আমাদের জন্য সুনাম বয়ে আনবে। সো আমার মূল এজেন্ডাই হচ্ছে এই জিনিসগুলো। আর পলিটিক্যাল বিষয় তো আমি বলেছি যে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র সংসদ রাজনীতিতে অব্যাহত থাকুক, ছাত্র সংসদ প্রত্যেক বছর আয়োজন হোক, তবেই জাতীয় নেতৃত্ব, বিশ্ব নেতৃত্ব আমাদের এখান থেকে গ্রো করবে, লিডারশিপ কোয়ালিটি বাড়বে। এবং এখানের সবচেয়ে বড় যে সমস্যাটা যে হচ্ছে শিক্ষকদের রাজনীতি, আমরা চাই শিক্ষকদের এবং কর্মকর্তা কর্মচারীদের যে রাজনীতি, সেই রাজনীতিটি বন্ধ হোক। কারণ শিক্ষকরা সার্বজনীন, শিক্ষকরা আমাদের গুরুজন, শিক্ষকরা আমাদের অভিভাবক। তাদেরকে চাই তারা কোনো দলীয় হোক না হোক, তারা কোনো দলীয় লেজুর ভিত্তিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত না থাকুক। তাদের কাছে আমরা সবসময় চাই যেন তারা শিক্ষার্থীদেরকে সবসময় হচ্ছে ধারণ করবে, শিক্ষার্থীদেরকে নিয়ে হচ্ছে গবেষণা কাজে মনোযোগ দিবে, শিক্ষার্থী বান্ধব কাজ করবে এবং শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে তারা পাশে দাঁড়াবে। আমরা শিক্ষার্থীদের জন্য অন ক্যাম্পাস পার্ট টাইম জব সৃষ্টি করতে চাই, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, টিচিং অ্যাসিস্ট্যান্ট, এই কাজগুলো করতে চাই। পাশাপাশি আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছরের বাজেটে মাত্র গবেষণা খাতে বাজেট দেওয়া হয়েছে মাত্র 20 কোটি টাকা, যা সত্যি অপ্রতুল। আমরা চাই নেক্সট যে বাজেট হবে, সেই নেক্সট বাজেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটের জন্য গবেষণা খাতে ন্যূনতম 100 কোটি টাকা বরাদ্দ হোক এবং সেই 100 কোটি টাকা ফান্ড সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটার জন্য জবাবদিহিতা এবং ফান্ডের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য আমরা একটা অ্যাকাউন্টেবল পলিসি তৈরি করতে চাই। সেই জায়গায় যেন হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার প্রতি মনোযোগ দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আদর্শ আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। ভাই, স্বতন্ত্র জিএস প্রার্থী আরাফাত চৌধুরী রাজনৈতিক না অরাজনৈতিক? জি, আমরা জানি যে ইসরায়েল বলেছে হচ্ছে যে মানুষ মাত্রই হচ্ছে রাজনৈতিক জীব, সামাজিক ও রাজনৈতিক জীব। সো আমি এখানে নিজেকে অরাজনৈতিক আমি বলতে চাই না। আমি বলতে চাই আমি হচ্ছে একদম নির্দলীয় নিরপেক্ষভাবে হচ্ছে যে আমি এখানে ইলেকশন মানে প্রার্থিতা করছি এবং আমি চাই যে সকল দল মত এবং ধর্মের ঊর্ধ্বে উঠে সকলকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর একটা বিশ্ববিদ্যালয় করতে চাই। আমি যেহেতু স্বতন্ত্রভাবে দাঁড়াচ্ছি, স্বতন্ত্রভাবে কাজ করছি, আমার মানে দলীয় কোনো পিছুটান নেই, দলীয় কোনো হাইকমান্ড শোনার আমার কোনো প্রয়োজনই নেই। আমি চাই শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের যে যৌক্তিক চাহিদা, সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অ্যাড্রেস করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে তাদের দাবি দেওয়া, তাদের অধিকারটুকু সঠিকভাবে পাইয়ে দেওয়া, তাদেরকে নিশ্চিত করে দেওয়া এবং শিক্ষার্থীদের জন্য যতটুকু কল্যাণকর কাজ করবে সেগুলো কাজ করে যাওয়া। আমার প্রত্যাশা সেটাই। ভোটারদের উদ্দেশ্যে আপনার কি কথা থাকবে? ভোটারদের উদ্দেশ্যে আমি সবসময় বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি এখন কিন্তু যে একটি ব্যাকডোর নেগোসিয়েশন চলছে এই নির্বাচন নিয়ে এবং আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা, একটা ষড়যন্ত্র চলছে। তো আমরা ভোটারদের উদ্দেশ্যে আমার একটা মূল কথা থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু হচ্ছে দিনের পর দিন আমরা দেখেছি পলিটিক্যাল পার্টিদের যারা নেতৃত্ব থাকে, তারা যখনই সেখানে নেতৃত্বে আসে, তারা শুধু এখানে এসে নিজেদের মানে নিজেদের গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য, নিজেদের আখের গোছানোর জন্য, নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ার ডেভেলপ করার জন্য ডাকসুকে ব্যবহার করে কখন এই পলিটিক্যাল ক্যারিয়ার ব্যবহার করতে চায় যারা তাদেরকে আমার মনে হয় না ডাকসুতে শিক্ষার্থীরা ভোট দেবে, শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিবে যারা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, যারা পূর্বেও শিক্ষার্থীর জন্য কাজ করে আসছে এবং ভবিষ্যতেও সুন্দরভাবে শিক্ষার্থীদের কাজ করার সক্ষমতা রাখে এবং সদিচ্ছা রাখে, তাদেরকে ভোট দিবে। আমি চাই শিক্ষার্থীরা তাদের সঠিক প্রতিনিধি বেছে নেয়। আমার নাম আরাফাত চৌধুরী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2018 শিক্ষাবর্ষের ছাত্র। বর্তমানে মাস্টার্স সলিউশন হলে আবাসিক ছাত্র হিসেবে অবস্থান করছি। এবার আসন্ন ডাকসু নির্বাচনে আমি স্বতন্ত্রভাবে জিএস পদে প্রার্থিতা করছি। আমার ব্যালট নাম্বার হচ্ছে 1। আমি চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদম বেস্ট মাইন্ড যারা এই বিশ্ববিদ্যালয় এই দেশের, তারাই একমাত্র এখানে ভর্তি হয়। বেস্ট মেন্টরকে কখনো তাদের মাথা কিনা জানা বিরিয়ানির লোভে হোক আর টাকা দিয়ে তাদের মাথা কিনা জানা, তারা তাদের যোগ্য প্রার্থীকে ঠিকই বেছে নিবে এবং এক্ষেত্রে আমার মনে হয় স্বতন্ত্র প্রার্থী সবচেয়ে বেশি এগিয়ে আছে এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে থেকেই আমার মনে হয় শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নিবে। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাই। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।